আমাদের মাঝে খুব চমৎকার তিনটি দৃশ্য, খুবই চমৎকার তিনটি দৃশ্য আমাদের চোখে পড়েছে। এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে, এই কাজের ধারা যদি অব্যাহত থাকে, ব্যাপারটা কি আসেন আমরা একটু একটা একটা করে বলার চেষ্টা করি। হঠাৎ করেই ভূতের মুখে রামনাম শুরু হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিওতে অনেকেরই মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এই সুসংবাদগুলো এতদিন না গণমাধ্যমগুলো দিত না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঝিকে মেরে বউকে শিখানো, মানে নিজের জিয়ের মাইরা বউরে শিখানো যে এই কাজটা। এদিকে যখন এত বড় ঘটনা ঘটছে, কলিজা কারে কয় ভাই। আমি বারবার বলি, বেড়া তো আমরা সবাই বেড়া, আরেকটা আছে বীর পুরুষ, মর্দ পুরুষ। রেফারি কখনো কি গোল দেয়? গোল তো দেয় খেলোয়াড়রা, কিন্তু রেফারি তো কখনো গোল দেয় না। কিন্তু আমরা দেখলাম যে রেফারি গোল দিয়ে দিল। সরকার নিজেই গোল পোস্টের মধ্যে সুবিধাজনক সাইডে গোল দিয়ে দিয়েছে। আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে, কিন্তু আজকে আমি হাত জোর করে মিনতি করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন, আপনারা শুনলে চমকে উঠবেন। ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে। ইন্ডিয়া তাকে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে, কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে। শেষ পর্যন্ত খেলাটা বোধহয় জমে উঠল। যে খেলা জমে ওঠার ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের মাথা যার ব্যথা তার। হ্যাঁ ভাই, মনে রাখবেন, যার মাথা তারই ব্যথা, আর যার ব্যথা তারই সব চিন্তা। আমরাও কিছু চিন্তা করব, আমরাও কিছু শেয়ার করব, কিন্তু সবচেয়ে বেশি চিন্তাটা কার? এই দেশ নিয়ে। এই দেশ বাদ দেন, শেখ হাসিনাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা কার? শেখ হাসিনা যদি চলে আসে সবচেয়ে বড় ক্ষতি কার হবে? একটু ভাইবে দেখেন তো। সবচেয়ে বড় চিন্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কারণ গত 15 মাসের শেখ হাসিনার সমস্ত অডিও কলগুলো আপনারা জোড়া দিয়া শুনেন। ওনার একটাই টার্গেট, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উনি দড়িতে ঝুলাবেই। ওনার এটা প্রতিজ্ঞা। ওনার হাতে হ্যান্ডকাপ লাগায়া তারপরে গলায় দড়ি লাগাবে। এটা থেকে ওনার মুক্তি নাই। সবাইকে মাফ করে দিল, উনাকে মাফ করবে না। ওনার কথাতে কিন্তু বোঝা যায় তার মানে কি ডক্টর ইউনূস স্যারই ওনার টার্গেট। তাহলে ডক্টর ইউনূস স্যার এখন গদিতে বসে রয়েছে। ওনার টার্গেট কি হবে? এর মুখ বন্ধ করা, একে ধ্বংস করে দেওয়া। তাই হবে না? একে যদি ধ্বংস না করতে পারে, উনি তো নিজেই ধ্বংস হয়ে যাবে নির্বাচনের পরে। যদি কোনো কারণে তারা আবার কারোর সাথে হাত টাত মিলাইয়া এই দেশে চলে আসে, তখন তো উনাকেই ধ্বংস করে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই তো ঝুলাবে। এটা উনি বুঝে না, যার জন্য বলছি মাথা যার ব্যথা তার। হ্যাঁ ভাই, উনারই ব্যথা, উনি সেই ব্যবস্থা কইলেই যাবেন। এর আগে যাইতে পারে না, কিন্তু নির্বাচনের আগে যেটা হইতে হবে, জুলাই সনদপত্রের বৈধতা, সেই বৈধতা চলে আসবে। হ্যাঁ না ভোট, গণভোটটা কি আগে হবে না পরে হবে? আগে হবে, পরে হওয়ার কোনো কারণই নাই। আর প্রত্যেকটা দল যা যা ওইখানে বলছেন, এতদিন যেভাবে বসছেন, আর কোনো বসার দরকার হবে না। সবাই সিগনেচার আছে ভাই। 84টা দাবির মধ্যে প্রায় 48টা দাবি কি ছিল জানেন? 48টা পরামর্শ ছিল। বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধান সম্পর্কে 48টা সুপারিশ করা আছে, মানে 48টা দাবি জানানো হয়েছে। ওই 48টা দাবি যখন চলে আসবে গণভোটের মধ্যে, হ্যাঁ ভোটের মধ্যে যখন চলে আসবে, সংবিধান তখন কি থাকে? এই সংবিধান থাকে না। যে সংবিধান বেগম খালেদা জিয়া আজ থেকে 10 বছর আগে ছুঁড়া ফেলতে চাইছিল, ওই সংবিধান নিয়ে এখন আপনারা অনেকে আইসা বলেন হাস্যকর হাস্যকর। যার জন্য পাটোয়ারি বলছে, আপনার যদি এত হাসি পায়, আসেন আমাদের কাছে, আমরা আপনার কান্না ঝরিয়ে দিব। কারণ আমাদের কাছে অনেক অস্ত্র আছে। তাদের কাছে শহীদের চোখের পানি রয়ে গেছে ভাই, তাদের হাতের মধ্যে চোখের পানি রয়ে গেছে। ওই শহীদের চোখের পানি আপনার হাস্য উজ্জ্বল চেহারার মধ্যে, আপনার চোখের মধ্যে দিয়ে দিবে। তখন আপনিও কাঁদতে বাধ্য হবেন। কি ধরনের কথা বলছে বুঝছেন? যার জন্য মুরব্বীরা আপনারা কথাবার্তা বলতে সাবধান থাকেন, উল্টাপাল্টা কথা বলেন না। আপনারা মনে করেন না যে আপনারা যা কিছু চাইবেন তাই হবে, না, হইতে পারে না। যে যত বড়ই দল হন না কেন, বর্তমানে সবচেয়ে বড় দল কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি হলো সবচেয়ে বড় দলের নেতা। উনি যেটা চাইবে সেটাই হবে। কে কি চাইতেছেন, কে কি বলতেছেন, অনেক দেখছে, অনেক সহ্য করছে। এখন যা সিদ্ধান্ত আসবে ওনার মাথা থেকে আসবে, আর ওইটা মাইনা নিতে বাধ্য হবেন। আর ওইটা মাইনা নেওয়ার জন্য রাজনৈতিকভাবে মাঠে কি কি কাজ করতে হবে, সব কাজ শেষ। এখন শুধু দেখার অপেক্ষায়। কেউ ঘাবড়াবেন না ভাই, উপরওয়ালা আছে তো ভাই। উপরওয়ালা বারবার আমাদেরকে সুযোগ দিবে না। হ্যাঁ ভাই, বারবার সুযোগ দিবে না। 54 বছর পর আবার সুযোগ দিছে, সেই সুযোগটাকে কাজে লাগান সবাই। হঠাৎ করে গত কয়েকদিনে আমাদের মাঝে খুব চমৎকার তিনটি দৃশ্য, খুবই চমৎকার তিনটি দৃশ্য আমাদের চোখে পড়েছে। এবং বলা চলে এটি রাজনীতির মাঠে এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে, এই কাজের ধারা যদি অব্যাহত থাকে, জাস্ট কিছু না, আমি এক্ষেত্রে ছাত্র শিবিরকে একটু দায়িত্ব দিয়ে এগিয়ে রাখতে চাই যে তারা নিজ দায়িত্বে যদি এই ধারাটাকে একটু আগায় নিয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, চমৎকার একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু যে ব্যাপারটা শেখ হাসিনা ওইখানে বসে বসে দেখবে,
তার দেখার হয়তো সৌভাগ্য থাকবে না, আওয়ামী লীগের লোকজন দেখবে এবং ভিতরে ভিতরে নিজের চুল নিজে ছিঁড়ে ছিটে মরবে। ব্যাপারটা কি আসেন আমরা একটু একটা একটা করে বলার চেষ্টা করি। প্রথম ঘটনাটা ঘটলো এই গত 24 তারিখ, সম্ভবত 24 তারিখ শুক্রবার ছিল, গত 24 তারিখে নয়াদিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিল্পকলা একাডেমিতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, জামাত ইসলামের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এবং অন্যান্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সেখানে উপস্থিত হলেন, চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। মনে হচ্ছিল যেন মঞ্চে বসে আছে পুরো বাংলাদেশ, আর তার সামনে বাংলাদেশের সমস্ত জনগণ তাদের দিকে তাকিয়ে আনন্দের ফল্গুধারা তাদের ভিতরে বয়ে যাচ্ছে। তারা মুচকি হাসছে আর বলছে যে এটি আমাদের বাংলাদেশ, গর্ব করে বলছে দেখো এটি আমাদের বাংলাদেশ। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি খুব মূল্যবান কথা বললেন। তিনি প্রথমেই এসে বললেন, ফ্যাসিবাদের বিষয়টি তুলে আনলেন, ফ্যাসিবাদের বিতরণের পথে কারা কারা কি ভূমিকা পালন করেছেন সেটি বললেন। এরপরে সবচেয়ে যে মজার ব্যাপারটি তিনি বললেন, যে চমৎকার কথাটি তিনি বললেন জামাতের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাশেম আলী, মাওলানা মতিউর রহমান নিজামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, এদেরকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কিন্তু অনেক গুরুত্ব বহন করে। ভাই আমি আপনি সারা দিন ধরে চিল্লালে, গলা ফাটায় ফেললে, গলা দিয়ে রক্ত বের করে ফেললে যা না হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ডক্টর শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার, সালাউদ্দিন আহমেদ, এরা শুধু একটি কথা নয়, মুখ দিয়ে কথা নয়, জাস্ট আঙ্গুলটা এরকম আর এরকম করবে, কাজ হয়ে যাবে। এরা হচ্ছে সেই মানের লোক। সুতরাং তিনি এই কথা যখন বলেছেন, তখন মেসেজ যেখানে যা যাবার অলরেডি চলে গেছে এবং ইতিহাস এটি লিখে নিয়েছে যে হ্যাঁ, শেখ হাসিনা এদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। এবং এইখানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে দলীয় নেতাকর্মীদের, যে তোমরা এলোমেলো কথা যেন আর কখনো বলো না, বাংলাদেশের মানুষ এটি আর শুনতে চায় না। আমরা স্যালুট জানাই ফখরুল ইসলাম আলমগীরের জন্য, তিনি বিভাজনের রাজনীতিতে একটা টেপ মেরে দিলেন, একটা সেট কষে দিলেন। এরপর আমরা দ্বিতীয় যে ঘটনাটি দেখলাম, একজন বামপন্থী, চরম বাম, তিনি রাকসু নেতৃবৃন্দু জয়লাভের পরে তাদের যে নারী নেতৃবৃন্দু শপথ গ্রহণ করলেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় অধিকাংশই সেখানে হিজাব পরে তারা শপথ গ্রহণ করেছেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, সেই হলগুলোতে মোট 90টা পদ রয়েছে। এই 90টা পদের ভিতরে খুব সম্ভবত 62টা পদে সেখানে ছাত্রী সংস্থার মেয়েরা জয়লাভ করেছে, আর বাকি পদগুলোতে অন্যান্যরা। তো অন্যান্যরাও হিজাবি। আসলে ভাই মুসলিম কান্ট্রি, তো এটা তো মেয়েদের পোশাক, এটা মেয়ের স্বাধীনভাবে, বারবার আমরা যখন বামপন্থীরা যখন বলে মেয়েরা স্বাধীনভাবে পোশাক পরতে পারবে না, তারা শুধু ল্যাংটো হয়ে থাকাকে বলে এটা মেয়েদের স্বাধীনতা। কিন্তু কেউ যদি হিজাব পড়তে চায়, বোরকা পড়তে চায়, না, ওইটা নাকি দেশ ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এখানে ওই শিক্ষক আব্দুল্লাহ মামুন তিনি যে একটা বক্তব্য দিলেন, আপনারা সবাই জানেন, যদিও পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন। তো এই ঘটনার পরে আমার সবচেয়ে ভালো লেগেছে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি একেবারে সাথে সাথে তিনি সিংহের মতো গর্জে উঠেছেন যে ছাত্রী সংস্থা এবং ছাত্র শিবিরের মেয়েরা তারা আমাদের প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী। কিন্তু আপনি যদি মনে করেন যে তাদের এই পোশাক নিয়ে যদি আপনি মন্তব্য করেন, কোন ধরনের বাজে মন্তব্য করেন, তাহলে আমি তাদের পক্ষে দাঁড়িয়ে যাব। আমাদের সালাউদ্দিন আম্মার, তিনি তো ছাত্র শিবির করেন না, তিনি দাঁড়িয়ে গেছেন, একেবারে আলিপের মতো দাঁড়িয়ে গেছেন এবং বলেছেন এসো, তুমি যে ঘোষণা দিয়েছো তোমার সেই ঘোষণা অনুযায়ী তোমার ডিপার্টমেন্টের সামনে এসো, তোমার সাথে দেখা হবে। ওটা একটা বাঘের বাচ্চা। শুধু তাই নয়, আরো ছাত্র দলের যে নারী প্যানেলের এক বোন, তিনি নির্বাচন করেছিলেন, তিনিও বিবৃতি দিলেন, আরো অনেক সাংবাদিক বিবৃতি দিলেন। মানে এই যে একটা বিষয়ে একটা একাকার হয়ে যাওয়া, মানুষের নারীর ধর্মীয় পোশাক নিয়ে, পোশাক যার ইচ্ছা সে ওইটা, যেমন তার স্বাধীনতা, কেউ বোরকা পড়তে চাইলে, হিজাব পড়তে চাইলে, এটাও তো তার স্বাধীনতা, এখানেও তো সম্মান জানানো উচিত। অথচ তুমি ওইটারে সম্মান জানাবা আর এইটাকে উস্কায় দিবা, এটা তো বাংলাদেশের সাথে যায় না। এরপরে সর্বশেষ আমরা যেটা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে
আমাদের রুহুল কবির রিজভী ভাই, তিনি এক সময় রাকসুর ভিপি ছিলেন, রিজভী ভাইকে ডাকসু দাওয়াত করে নিয়ে গেল। ভাই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, রিজভী ভাইকে সাদিক কায়েম, ফরহাদ এবং আরো কয়েকজন ডাকসু প্রতিনিধি নিচে নেমে এসে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে মানে তাদের বিনয় দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মনে হচ্ছে পিতা হেঁটে যাচ্ছে আর সন্তান পিতাকে সম্মান করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই তো বাংলাদেশ, এটাই তো রাজনৈতিক শিষ্টাচার, এটাই তো আমরা দেখতে চাই। কে কোন দলের এটি আমরা দেখতে চাই না। নেতারা, প্রত্যেক দলের নেতারা যেমন অন্য যে কোনো দলের ছাত্র সংগঠনকে বা তার প্রতিদ্বন্দ্বীকে এইভাবে সম্মান করবে, প্রত্যেকেই এইটা করা উচিত। রিজভী ভাই সেখানে বললেন আমি আপ্লুত হয়ে গেছি। তার আগে মান্না ভাই বলেছেন, মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন আমি আপ্লুত। এই যে নজির, আমরা ছাত্র দলের কাছে, ছাত্র শিবিরের কাছে, এনসিপির নেতাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই ধারাটা নষ্ট হতে দিন না ভাই। বাংলাদেশকে আপনারা একটা সুন্দর পথে, শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা, আপনারা বাংলাদেশকে এমন পথে নিয়ে যান যেন এই প্রজন্ম বৃদ্ধ হয়ে যাবে, তারপরের জন্মের কাছে, তারপরের জন্মের কাছে, তারপরের জন্মের কাছে যেন ইতিহাস বলে যেতে পারে, এই গল্প বলে যেতে পারে। এটি যেন যে একটা সময় গেছে বাংলাদেশ, ওই তার এই যে তোমরা এখন দেখছো সেই সময়টা শুরু হয়েছিল, ওই সময় থেকে আমরা দেখেছি, এইভাবে যেন গল্প করতে পারে। আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে, কিন্তু আজকে আমি হাত জোর করে মিনতি করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন। দেখুন, এই মধ্যরাতে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে চলছে হা নার প্রতিযোগিতা। গণভোট কি নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে, এ নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা, হা না কিনা। বিএনপি আওয়ামী লীগ বলতেছে না, আবার জামাত এনসিপি বলতেছে হ্যাঁ। কিন্তু এর ভিতরে পলাতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক, যখন বাংলাদেশে এই জামাত বিএনপি এনসিপির ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকারে বিরাজ করতেছে, তখনই শুরু হয়েছে পলাতক লীগের গোপন কার্যক্রম, সেই ভয়ঙ্কর কার্যক্রম। আপনারা শুনলে চমকে উঠবেন। আচ্ছা, আমাদেরকে প্রশ্ন করি যে আজকে এই একই দিনে শেখ হাসিনা 3টা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে ইন্টারভিউ দিল। এটাকে কি আপনারা নর্মাল মনে করেন? আমি করি না দর্শক, এটা কোনোদিনই নর্মাল হতে পারে না। এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্স, রয়টার্স, 3টা বিদেশি চ্যানেলে তিনি একসঙ্গে ইন্টারভিউ দিয়েছেন। এবং আপনারা যদি দেখেন ইন্টারভিউগুলো, এই ইন্টারভিউতে কিন্তু 3টা ইন্টারভিউ একই দিনে একই সময়ে প্রচারিত হলো, এবং 3টাই বলেছে যে পতনের পর এই প্রথম হাসিনার ইন্টারভিউ। এবং 3টা ইন্টারভিউ বলেছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে। এখন হাসিনার ইমেল অ্যাড্রেস কি, রিপ্লাই দিলে কোথায়, এগুলো আমরা কিভাবে বুঝবো? এবং এই ইমেল যে হাসিনা রিপ্লাই দিয়েছে এটা বুঝবো কিভাবে? আরে ভিডিও না হোক, কিন্তু অডিও তো বলতে পারতো, তাও তো পারতো, কিন্তু তাও না। এবং এই 3টা ইন্টারভিউ তো 3টা নিউজ এজেন্সি, 3জন ভিন্ন ভিন্ন সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে। কিন্তু এই 3টা ইন্টারভিউ এএফপি, ইন্ডিপেন্ডেন্স, রয়টার্স পাশাপাশি রাখলে আপনারা দেখবেন ইস্যু সিলেকশন, ভাষা, শব্দচয়ন, স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক। এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে যে শব্দচয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক। কিভাবে হয়? আচ্ছা, 2টা পত্রিকার সংবাদ একরকম হতেই পারে, কিন্তু যখন 3টা পত্রিকার সংবাদই হুবাহু একই বাক্য একাধিকবার ব্যবহার করা হয়, তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এগুলো শেখ হাসিনার লবিস্ট ফার্ম করেছে। আওয়ামী লীগ যেই অ্যাসালমের হাজার হাজার কোটি টাকা দিয়ে যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, সেই লবিস্ট ফার্মগুলোই এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে। যেখানে তারেক রহমান 15 বছরে একটা মিডিয়াতে ইন্টারভিউ দিতে পারেনি, সেখানে হাসিনা এই পলায়নের 1 বছরের ভিতরেই 3টা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি। আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আছেন হ্যাঁ অথবা নার প্রতিযোগিতায়। দর্শক, এই ইন্টারভিউগুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি, এগুলো ওই লবিস্ট ফার্মগুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে, এবং বার্তা সংস্থাগুলো এগুলো ছাপিয়েছে, এবং এর জন্য এই লবিস্ট ফার্মগুলো প্রচুর টাকা পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার 3টে ইন্টারভিউ এই বড় বড় 3টা মিডিয়াতে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফার্মের উদ্দেশ্য কি, কেন তারা এগুলো করতেছে? এবং ক্যাচো করতে বেরিয়ে গেল সাপ। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বিস্তারিত যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে, এমনকি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে। এবং বর্তমানে 3টি লবিস্ট ফার্ম শেখ হাসিনার হয়ে কাজ করতেছে। একটা হচ্ছে ব্রিটিশ প্যালাটাইন কমিউনিকেশন। এই প্যালেটাইন কমিউনিকেশন লবিং ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে। আর স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি, এটা লবিস্ট ফার্ম, এটার সঙ্গে চুক্তি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে, এবং অর্থায়ন করতেছেন সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইনক। এটা হচ্ছে একটি আমেরিকান লবিস্ট ফার্ম। এর বাইরে আছে ডাউটি স্ট্রিট চেম্বার্স, যুক্তরাজ্যের অন্যতম একটা বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স। এবং এটা নিয়েই এখন আমি কথা বলবো যে আসলে কি ঘটতেছে। আমরা যদি তার আগে শেখ হাসিনার এই ইন্টারভিউর উপরে বাংলাদেশের পত্রিকাগুলো যে রিপোর্ট করেছে তার 2টা পড়ে শোনাই। সেখানে একটাই তিনি লিখেছেন, রয়টার্সে শেখ হাসিনা তিনি বা তার পরিবারের কেউ
আর আওয়ামী লীগ নেতাতে নাও থাকতে পারেন। মানে কি আবেগ ঘন কথা। আমার মানব জমিনে লিখেছে যে ক্ষমা চাইবেন না, দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই। তার মানে হচ্ছে যে মোদ্দা কথা, তিনি ভারতেই থাকবেন, দেশে ফিরবেন না, এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন। তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তা না দর্শক। যদি তাই হতো তাহলে 100, 200, 300, 500 কোটি টাকা ব্যয় এই সব লবিং ফার্মগুলো তারা নিয়োগ করতেন না। দর্শক দেখুন আপনারা যে আওয়ামী লীগ কোথায় কোথায় চলে গিয়ে তাদের এই অবৈধ টাকাগুলো বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে, বালতি ভরে ভরে ঢালতেছে। আর আমরা আছি কি নিয়ে? আমরা আছি গণভোট নিয়ে, হ্যাঁ নিয়ে, না নিয়ে। আচ্ছা একটা কথা বলি, যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদকে সম্মান করতে হবে, জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে। আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিযোগিতা চলতেছে যে গণভোট হবে কি হবে না। বিএনপি আওয়ামী লীগ এক পক্ষে আর জামাত এনসিপি অন্য দলের পক্ষে। আজকে বিএনপি বলে যে আমার নোট অফ ডিসেন্ট কই। আচ্ছা, এই যে জুলাই আন্দোলনটা এটা যদি সনদ আকারে প্রকাশিত হয়, সংবিধানে স্থান পায়, এবং পরবর্তীতে যারাই বাংলাদেশ রাজনীতি করবে তারাই এই জুলাই অভ্যুত্থানের উপর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই সনদের মূল নীতিগুলো মেনে রাজনীতি করে, এরকম বাংলাদেশি আমরা চাই। এই যে বিএনপি প্রধান কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যার ফলে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। ওদিকে যখন এই বিএনপি, জামাত বা এনসিপি নিজেদের ভিতরে জুলাই সনদ নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে তারা ঝগড়া করতেছে, ওদিকে হাসিনা আবার একসঙ্গে 3টা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে আবার ওই নেদারল্যান্ডের ক্রিমিনাল কোর্টে